তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য নিয়ে বসে আছেন। আমরাও খুব শীঘ্রই শুরু করব, তো আপনারা একটু বসেন, ইনশাল্লাহ আমরা ট্রেনার চলে আসলে আমরা খুব শীঘ্রই শুরু করে দিব। ধন্যবাদ। সোহাগের জাস্ট একটু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য বললাম, আমাদের অ্যালুমনি সে, এবং আপনারা বাই দিস টাইমে তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হি ইজ এ মোস্ট প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং বর্তমান সময়ের যে টেকনোলজির যে ইউটিলাইজেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিভিন্ন রকম ব্যবহার ইউজ, এটা নিয়ে তার অনেক দক্ষতা স্কিল, এবং এই মুহূর্তে তার বয়স দেখলে হয়তো গেস করা যাবে না, কিন্তু তার 17 লক্ষের উপরে তার কিন্তু ফলোয়ার, এবং এই জন্য আমরা তাকে চুজ করেছি। এবং আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। খুব একটা ভালো থাকার কথা না, শুক্রবার সকালবেলা ছুটির দিন, না ঘুমিয়ে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুব বিদঘুটে একটা শব্দ, কঠিন একটা শব্দ, এবং চ্যাট জিপিটি যদিও রেভলিউশনারি, বাট আলটিমেটলি টেকনিক্যাল জিনিসগুলো আমাদের কাছে একটু বোরিংই লাগে, তাই না? তো আমি এখানে খুবই অনেক উৎসুক ফেস দেখতে পাচ্ছি। আই বিলিভ তারা অনেক আগ্রহের সাথে জানার জন্য অপেক্ষা করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা চ্যাট জিপিটি কি। তার চাইতেও বেশি আগ্রহ আমি সবার চোখে দেখতে পাচ্ছি যে এই পিচ্চি ছেলেটা আসলে কে, এর বয়স কত, কি করছে, আর এতগুলো মানুষের সামনে মাইক হাতে কথা বলছে। তার মানে মুখ খোলার সাথে সাথে তো কিছু মানুষ অবাকও হচ্ছে। আমি দেখছি যতক্ষণ পর্যন্ত সামনে বসেছিলাম সবাই হয়তো আমার তাকায় দেখতেছে, আজকে ঘুমায় যাবো পেছনে বৈশা, তাই না? তো আমার পরিচয়টা আমি আগে একটু দেই চ্যাট জিপিটিকে ইন্ট্রোডিউস করার আগে। আমার নাম সোহাগ, যেরকম স্যার বললেন। আমি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফার্স্ট। আমি একজন উদ্যোক্তা। বিগত প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে আমি টেকনোলজি নিয়ে কাজ করছি। অ্যান্ড আমার খুব পিকিউলিয়ার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এখন অনেকেই ভাবতে পারেন সোহাগ বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইটি নিয়ে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবে, চ্যাট জিপিটি নিয়ে কথা বলবে, এটা কেমনে সম্ভব? এটা পসিবল। আমি হয়তো গল্পে গল্পে আরো দুই একটা জিনিস বলবো আমার সম্পর্কে। তবে আজকে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও আইটি নিয়ে কাজ করা, ইউটিউবে অলমোস্ট 17 লাখ সাবস্ক্রাইবার গেইন করা, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অলমোস্ট 1 মিলিয়ন ফলোয়ার্স, এই জিনিসগুলো আমি শুধুমাত্র আমার এই আইটি নলেজ দিয়ে গেইন করেছি, আমার টেকনোলজির নলেজ দিয়ে। এবং এই নলেজটা আমি কিভাবে অ্যাকোয়ার করলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? কোনো ধরনের ইনস্টিটিউশনাল এডুকেশন নেই, কোনো মেন্টর নেই, টিচার নেই। এটা যে খুব বড় সফলতা তা বলবো না, বাট যতটুকুই হয়েছে পুরোটাই ছিল নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায়। তো এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি আমাদের লাইফটাকে আরো বেশি ইজি করে দিয়েছে। আমি 2010 সাল, অ্যারাউন্ড 9-10 সালের দিকে শুরু করেছিলাম এই ফিল্ডে কাজ করা। তো তখন যতটা কঠিন ছিল, এখন কিন্তু তার চাইতে অনেক ইজি হয়ে গিয়েছে। এন্ড আই থিংক এই চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদেরকে যখন প্রপারলি আমি জানাবো, আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি আমাদের লাইফ এখন হয়ে গিয়েছে। ওকে, তো আমি আর কথা বাড়াবো না। আমার একটা স্লাইড আছে ছোট্ট। আমি যদিও স্লাইড খুব একটা ইউজ করি না, বেশিরভাগ সময় আমি ফ্রি স্টাইলে কথা বলি এবং চেষ্টা করি একটু ইন্টারঅ্যাক্ট করার। বাট আজকে একটা স্লাইড নিয়ে এসেছি, যেহেতু টপিকটা একটু কঠিন, আপনাদেরকে কিছু পয়েন্টস আমি মাথায় দিয়ে দিতে চাই এবং কিছু জিনিস আপনাদেরকে একটু জানাই দিতে চাই, যেগুলো আপনারা মনে রাখলে চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিয়ে ফিউচারে আপনারা আরো ফার্দার স্টাডি করতে পারবেন। সো আমি আগে বলি যে আপনারা এই ওয়ার্কশপটা থেকে কি কি এক্সপেক্ট করতে পারেন, মানে আমি আপনাদের জন্য কি কি নিয়ে এসেছি, এন্ড আমি নিজেও আপনাদের কাছ থেকে হয়তো অনেক কিছু শিখবো। সো প্রথম যে বিষয়টা আজকের ওয়ার্কশপের মেইন বিষয়, সেটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটাকে বলি, এইটার যে বেসিক্স গুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবো। হোয়াট ইজ এআই, এই জিনিসটা আসলে কতদিন থেকে শুরু হয়েছে আমাদের পৃথিবীতে, এটার পদচারণা, এন্ড দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ধরন আছে, কিছু টাইপস আছে, সেগুলো সম্পর্কে বেসিক আইডিয়া আমরা নেব। একটা টেকনোলজিক্যাল জিনিস ইনোভেট হলে শুধু টেকনিক্যাল জায়গাতেই কথা হতো, বাট এই চ্যাট জিপিটিটা গত 4 মাসে আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা ফিল্ডে একটা বিশাল শেক নিয়ে আসছে, একটা ডিসরাপশন নিয়ে আসছে।
সো সেই চ্যাট জিপিটির যে বেসিক্সগুলো আছে, চ্যাট জিপিটি কি, কারা তৈরি করেছে, এটার ফাউন্ডেশনটা কি, কিভাবে কাজ করে, আপনারা এই চ্যাট জিপিটিকে আপনাদের লাইফে কি কি ভাবে কাজে লাগাতে পারবেন। চ্যাট জিপিটি নিয়ে একটা বড় প্রশ্ন আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি কি আমাদের চাকরি খেয়ে দেবে? এন্ড এইটা নিয়ে কিন্তু প্রচুর ভিডিওস, আর্টিকেলস এন্ড অনলাইনে নানান মানুষ কথাবার্তা বলছে যে হ্যাঁ চ্যাট জিপিটি, আমরা যে ভয়টা পাচ্ছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি আসার পরে আমাদের চাকরি শেষ হয়ে যাবে বা মানুষের দরকার আর থাকবে না, এআই মানুষকে রিপ্লেস করবে, এই ভয়টা আসলে কতটুকু যৌক্তিক, এন্ড ফাইনালি এই চ্যাট জিপিটি আমরা কিভাবে আমাদের লাইফে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আরো বেশ কিছু কথা হবে। এন্ড লিমিটেশনস, মানে চ্যাট জিপিটি বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি কি লিমিটেশন আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই হচ্ছে মোটামুটি পুরো ওয়ার্কশপের একদম ডিটেইলটা কমপ্লিট। তো আমি স্লাইডটা শুরু করার আগে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই চ্যাট জিপিটি নিয়ে। তো আমি যখন এখানে আসলাম, এখানে বসার পরে আমার কাছে ফিল হলো যে আমি একটু মোবাইলে চ্যাট জিপিটিটার অ্যাক্সেস নিয়ে আমি ভাবলাম যে এখানে সার্চ করি। তো আমি যে সার্চ টার্মটা লিখেছি সেটা আমি আপনাদেরকে একটু বলছি, মানে চ্যাট জিপিটিতে কিভাবে ইউজ করতে আমি আপনাদেরকে বলছি। তো এখানে আমি জাস্ট লিখেছিলাম রাইট অ্যান ওপেনিং ফর এ সেমিনার অন চ্যাট জিপিটি। তো আমি চ্যাট জিপিটিকে বলেছি যে আমি চ্যাট জিপিটি নিয়ে একটা সেমিনার করবো বা একটা ওয়ার্কশপ করবো, এটার জন্য একটা ওপেনিং লিখে দাও। এন্ড চ্যাট জিপিটি এখানে খুব সুন্দর করে অ্যারাউন্ড 6-7 লাইনের একটা ওপেনিং লিখে দিয়েছে। এন্ড এই ওপেনিংটা সাধারণত মানুষ এভাবে লিখে না, মানে ক্রিয়েটিভ পিপল লেখে, জেনারেল মানুষ এভাবে লিখে না। অন্তত আমি যদি লিখতাম তাহলে এইভাবে লিখতাম না। এখানে সে কাইন্ড অফ আ লিটল বিট অফ সেন্স অফ হিউমার অ্যাড করেছে। এখানে সে চ্যাট জিপিটি নিয়ে যে সেমিনারটা হবে সে প্রিডিক্ট করতে পারছে যে সেমিনারে কি কথা হবে না হবে, সেই বিষয়গুলো এখানে নিয়ে এসছে। এন্ড এমন সুন্দরভাবে একটা ওপেনিং এখানে লিখেছে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালে ভালো হবে। সো আমি একটু পড়ে শোনাই। Ladies and gentlemen, welcome to the ChatGPT seminar, where we will be discussing the finer points of human AI interaction. Now, before we begin, I'd like to remind everyone that while ChatGPT may have the intelligence of a human, it does not have that wit of a stand-up comedian. এই লাইনটা আমি এক্সপ্লেন করি, কারণ আমি যখন ইনপুটটা দিয়েছিলাম ওখানে একটা শব্দ আমি যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে রাইট আ ফানি ওপেনিং লাইন, মানে একটু ফান ওয়েতে যেন সে ওপেনিংটা করে। তো সে এখানে লিখেছে যে ChatGPT অলদো হিউম্যান লাইক ইন্টেলিজেন্স আছে, বাট মানুষের মতো যে সেন্স অফ হিউমার বা স্ট্যান্ড আপ কমেডিয়ানের যে উইট সেটা ChatGPTর নেই, এরকমটা এখানে এক্সপ্লেন করলো। And then so if you are here for laughs, you might want to find a different seminar. মানে আপনি যদি একটু হাসতে চান, ফানি কিছু চান, তাহলে আপনি হয়তো অন্য কোনো সেমিনারে গেলে ভালো হবে, কারণ ChatGPT এখানে বোঝাচ্ছে যে এটা একটা বোরিং জিনিস, মানে সে ফান ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করছে। But if you are here to learn about cutting edge AI technology and the future of human AI collaboration, then you are in the right place. So let's begin. এটা হচ্ছে আমার সেই ছোট্ট কমান্ডের একটা রেসপন্স যেটা ChatGPT দিয়েছে। আর এটা আমি এখানে বসে করতে, পুরো কাজটা করতে অনলি 10 সেকেন্ডস টাইম লেগেছে। সো এই 10 সেকেন্ডসে আমি পুরো একটা ওপেনিং লাইন কমপ্লিটলি জেনারেট করে ফেলেছি এই সেমিনারটার জন্য। সো আবার আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, ChatGPT থেকে আপনি এটাও লিখতে পারবেন যে কন্ডাক্ট আ ওয়ার্কশপ অন ChatGPT, এবং সেটা কমপ্লিট একটা ওয়ার্কশপের পুরো ডিটেইল, পুরো কন্টেন্ট চলে আসবে। এখন অনেকে বলতে পারেন তাহলে আপনার সেমিনার দেখতে আসছি কেন, বাসায় গিয়ে ChatGPT কে লিখি পুরো সেমিনার দিয়ে দিই। মজার ব্যাপার হচ্ছে আমি যে স্লাইডটা আপনাদেরকে দেখাবো, স্লাইডটা কি একটু দেখা যাবে স্ক্রিনে? আমি যে স্লাইডটা এখন আপনাদেরকে দেখাবো, এই স্লাইডের 80%, অলমোস্ট 80% ChatGPT থেকেই নেওয়া। সো বুঝতেই পাচ্ছেন, আমি যে প্রথমে বললাম যে ChatGPT কে মানুষকে রিপ্লেস করবে, এই যে ডেঞ্জারাস সাউন্ডিং একটা প্রশ্ন, সেই প্রশ্নের একটা উত্তর কিন্তু অলরেডি আমি আমার এই স্লাইডটার মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে অ্যারাউন্ড 80% ডেটা, 80% কন্টেন্ট এই স্লাইডের ChatGPT থেকে নেওয়া। এন্ড আমি তেমন কিছুই করিনি, জাস্ট ChatGPT কে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একটা ওয়ার্কশপের স্লাইড তৈরি করে দাও,
দ্যাটস ইট। এন্ড এই প্রশ্নের উত্তরে সে আমাকে এই স্লাইডটা ডেভেলপ করে দিয়েছে। সো আজকের এই পুরো ওয়ার্কশপ জুড়ে আপনারা দেখবেন চ্যাটজিপিটির পাওয়ার কতটুকু এই স্লাইডের মাধ্যমে। তো আমাদের আজকের যে ওয়ার্কশপটা, এটা টাইটেল হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং চ্যাটজিপিটি কি, এটার ব্যবহার কি কি আছে, আমরা কি কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, যেটা আমি শুরুতেই বললাম। ওকে, সো প্রথমে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি। এইটা সম্পর্কে আমাদের অনেকেরই কিছু নলেজ আছে, আবার অনেকেই আছে খুব একটা জানে না। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি সিম্পল একটা গুগল সার্চ করেন আপনি, তাহলে ডেফিনেশন আসবে এইটা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স প্রসেসেস বাই মেশিনস, স্পেশালি কম্পিউটার সিস্টেম। সো আমি একটু সহজ করে বলি, এত কঠিন সংজ্ঞা আমাদের জানতে হবে না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে অনেকটা, ধরেন মানুষের মধ্যে যে ইন্টেলিজেন্সটা আছে আমাদের মধ্যে, মানুষ অন্যান্য প্রাণী থেকে কিভাবে ডিফারেন্ট আমরা যদি একটু দেখি, তাহলে মানুষের একটা ব্রেইন আছে, এবং সেই ব্রেইনটার একটা অ্যাবিলিটি আছে নিজে নিজে কোনো একটা ইনফরমেশনকে প্রসেস করার, নিজে নিজে ডিসিশন নেওয়ার, নিজে নিজে ভালো মন্দের জাজমেন্ট করার। সো এই লেভেলের ইন্টেলিজেন্সটা যদিও কম্পিউটার এখনো পর্যন্ত রিচ করতে পারেনি, বাট আলটিমেট গোলটা সেটাই, যে হিউম্যান লাইক ইন্টেলিজেন্স ডেভেলপ করা। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্স্যাক্টলি এই কাজটাই করে, যে মানুষের যে ইন্টেলিজেন্সটা আছে এইটাকে মিমিক করার চেষ্টা করে বা নকল করার চেষ্টা করে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা একদম সিম্পল ভাষায় বুঝতে চাই। এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো ধরন আছে, যেমন রিএক্টিভ মেশিন, লিমিটেড মেমরি, থিওরি অফ মাইন্ড এন্ড সেলফ অ্যাওয়ারনেস। সো এই জিনিসগুলোর এক্সপ্লেনেশনে যাব না, কারণ এইগুলো হচ্ছে অনেকটা বুকিশ টাইপ, এবং এই টাইপগুলো নিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়েন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েন, তারা এই টাইপগুলো বইয়ে পড়েন। তো আমরা এত ডিটেলে যাব না, বাট এখান থেকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে ফাইন্ড আউট করে দিতে চাই। সেটা হচ্ছে প্রথম যে তিনটা ধরনের এআই আছে, এই তিনটা টাইপের এআই নিয়ে মানুষ কাজ করছে এখন পর্যন্ত, বাট ফাইনাল যে টাইপটা সেলফ অ্যাওয়ারনেস এআই, এই সেলফ অ্যাওয়ারনেস এআই নিয়ে এখনো পর্যন্ত মানুষ ওইভাবে কাজ করছে না, বা কাজ করতে কাইন্ড অফ ভয় পাচ্ছে। ভয় কেন পাচ্ছে? আপনারা কিছু মুভির নাম আমি বলি, আপনারা যারা দেখেছেন, আই রোবট নামে একটা মুভি আছে, কেউ দেখেছেন? উইল স্মিথের আই রোবট অনেকেই দেখেছেন, বেশিরভাগ মানুষে দেখেনি, বাট আজকের সেশনের পরে যদি সময় পান তাহলে মুভিটা দেখবেন। তো আই রোবট মুভিটাতে দেখানো হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেলফ অ্যাওয়ারনেস থাকে, এবং সে নিজে নিজে ডিসিশন নিতে পারে, সে চাইলেই নিজেকে নিজে নিজে ইভলভ করাতে পারে, আর নিজে নিজে ডিসিশন নিতে পারে। অ্যান্ড এই ভয়টার কারণে এই যে সাইফাই মুভিগুলো, ফিউচারিস্টিক মুভিগুলো, এই মুভিগুলো মূলত যে এআই এর উপর বেস্ট করে তৈরি করা, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এআই। এটা এখনো থিওরি পর্যায়ে আছে, প্র্যাকটিক্যালি কেউ এখনো ডেভেলপ করার সাহসও করেনি, কারণ এইটাই হচ্ছে মানে এই এআই গুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস টাইপ, যেই টাইপটা নিজস্ব একটা অস্তিত্ব থাকবে, নিজের মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকবে, এবং সে নিজে নিজে ডিসিশন নিতে পারবে, নিজে নিজে শিখতে পারবে, নিজেকে নিজে ভাঙতে পারবে, গড়তে পারবে। এইরকম সাইফাই আরো অনেক অনেক মুভি এবং সিরিজ আছে, যেমন দ্য 100 নামে একটা সিরিজ আছে, অনেক লম্বা সিরিজ, এটা কাউকে দেখতে বলবো না, তাহলে অনেক টাইম ওয়েস্ট হবে আপনাদের। বাট আলটিমেটলি ওই দ্য 100 সিরিজটার মধ্যে এটাই বোঝানো হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা পাওয়ারফুল হতে পারে, অ্যান্ড এমনও লেভেলে যেতে পারে যে পুরো ওয়ার্ল্ড ধ্বংস করে দিতে পারে। বাট আমি ভয় দেখাচ্ছি না আপনাদেরকে, ফাইনাল টাইপের যে এআইটা আছে এইটা নিয়ে কাজ খুব কম হয়, এন্ড এখন পর্যন্ত কেউ এটা নিয়ে স্টার্ট করেনি, এই ভয়টার কারণে যে আসলে আমরা এখনো জানি না যে এই সেলফ অ্যাওয়ারনেস এআইটা ক্যাপাবিলিটি কি, এটা কি করতে পারে, বা আমরা এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করতে পারবো, এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানি না। এখানে দেখেন স্ট্যাটিস্টিকা থেকে একটা ডেটা আমি নিয়েছি, যেখানে কনজিউমার যেই প্রোডাক্টস গুলো আছে বা সার্ভিসেস গুলো আছে সেগুলোর গ্রোথ টাইমলাইনটা এখানে দেওয়া আছে। নেটফ্লিক্স আপনারা সবাই চিনেন, অনেক জনপ্রিয়। নেটফ্লিক্সে 1 মিলিয়ন ইউজার হতে সময় লেগেছে 3.5 ইয়ার্স, 3.5 বছর সময় নিয়েছে নেটফ্লিক্স 1 মিলিয়ন ইউজার গেইন করতে। কিকস্টার্টার 2.5 ইয়ার্স, এয়ারবিএনবি 2.5 ইয়ার্স, টুইটার 2 ইয়ার্স, ফোরস্কোয়ার হচ্ছে 13 মাস, ফেসবুক 10 মাস, ড্রপবক্স 7 মাস, স্পটিফাই 5 মাস, ইনস্টাগ্রাম অনলি 2.5 মান্থসে 1 মিলিয়ন ইউজার গেইন করেছে। এন্ড লুক এট চ্যাটজিপিটি, only 5 days. It took only 5 days to gain 1 million users. আপনি এবার বুঝেন যে এই চ্যাটজিপিটির গ্রোথটা কতটা দ্রুত হয়েছে, আর এইটা আমাদের টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে কতটা ডিসরাপশন নিয়ে আসছে, কতটা শেক
তারা করেছে পুরো ইন্ডাস্ট্রিটাকে। আমি শুধু টেক ইন্ডাস্ট্রি না, আমি আস্তে আস্তে আসছি অলমোস্ট প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, এভরি ওয়ার্কস অফ আওয়ার লাইফ ইজ শেকেন বাই ChatGPT এন্ড ChatGPTর মতো অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো দিয়ে। এরপরে এক মাসে 100 মিলিয়ন, গত মাসে 100 মিলিয়ন ইউজার ক্রস করেছে এন্ড ডেইলি ইউজারের পরিমাণও এত বেশি হয়েছে যে ChatGPT সার্ভার এখন আর ওই লোডটা নিতে পারছে না। মাঝে মধ্যে ChatGPT-তে প্রশ্ন করলে বলে যে এখন আর লোড নিতে পারছে না, বাবা একটু ওয়েট করেন, আমার একটু জিরাইতে দেন, হাঁপাই গেছি, এই টাইপের এরর মেসেজ কিন্তু আসে। এটা হলো বেসিক বা কমন প্রশ্নের উত্তরগুলো। আপনি কি জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের রাজধানী কি, সে বলে দিতে পারবে ঢাকা। আপনি বলবেন যে লন্ডন কোন দেশের শহর, সে বলে দিতে পারবে। কিন্তু ChatGPT-র পাওয়ারটা কোথায় দেখেন? প্রথমে সরি এটা হোয়াইট হয়ে গেছে, এটা রাইট হবে, মাই মিস্টেক। সেকেন্ড যে ওয়ার্ডটা এটা রাইট হবে, রাইট এন্ড ডিবাগ কোড। মানে আমরা যারা প্রোগ্রামার আছি, আমি খুব অল্প পরিমাণে পারি কোড, যারা কোড পারে তাদেরকে আপনারা দেখবেন 24/7 কম্পিউটারের সামনে বসে টাইপ করছে। এন্ড আপনাদের মধ্যে কেউ আছেন কোড করেন, প্রোগ্রামিং করেন? ও অনেকেই আছে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সো আপনারা নিজেরাই হয়তো বা জানবেন যে কোডিং জিনিসটা যারা এনজয় না করে, যাদের প্যাশন নাই এটার মধ্যে, তারা কিন্তু পারে না। কারণ খুবই বোরিং একটা, খুবই রিগোরাস একটা টাস্ক, যেটার মধ্যে আপনাকে যেতে হয় 5 লাইন কোড লিখে আপনি কম্পাইল করবেন, দেখবেন 100টা এরর চলে আসছে, এন্ড দেন ওই এরর ফিক্স করতে করতে, কোড লেখা কঠিন না, এরর ফিক্স করা কঠিন। আপনি মানে বিশাল বিশাল কোড লিখে ফেলতে পারবেন, খুব একটা প্যারা লাগবে না, আবার যখনই এরর আসবে তখনই মাথাটা গরম হয়ে যায়। সো এবং সে জাস্ট ওয়েট বোঝানোর জন্য, যে হুবহু কপি করতে হবে এটা বোঝানোর জন্য সে তাকে বলছিল যে একটা মশা মাছিও যেন বাদ না যায়, একদম যা আছে হুবহু সেম টু সেম লিখবা। সে বলছে আচ্ছা ঠিক আছে। তো ফাইল কপি করতে বসছে, বসে কপি করতে করতে হঠাৎ করে তার সামনে দিয়ে একটা মশা ঘুরতেছিল। তো সে ওই মশাটাকে এভাবে জোরে চাপ দিয়ে টেবিলের মধ্যে মারতে গেছে। তো যেই ফাইলটা থেকে কপি করতেছে ওই ফাইলটার মাঝখানেই মশাটা মরছে। এখন যখন কপি করতেছে ওই একটা লাইন আসছে, ওই লাইনের মাঝখানে দেখে একটা মরা মশা। এখন তার মনে পড়ছে যে বস তো বলছিল মশা মাছের জন্য বাদ না যায়। তারপরে সে আরেকটা মশা ধইরা মারছে, মারার পরে যেটাতে কপি করতেছিল ওটাতে বসাই দিচ্ছে, একদম হুবহু কপি করছে। এটাকে বলা হচ্ছে ওই মশা মারা ক্যারেন। তার মানে যারা এরকম হুবহু কপি করে তাদেরকে আমরা মশা মারা ক্যারেনি বলি। এখন এই মশা মাছি মারার যে কপি, একদম হুবহু কপি কিন্তু আপনি কখনোই এই ChatGPT-তে পাবেন না, কারণ এভরি টাইম এটা আপনাকে একটা একটা করে ইউনিক প্রশ্ন এবং ইউনিক উত্তর দেবে। নভেম্বরের 30 তারিখ হঠাৎ করে কোত্থেকে উদয় হলো তার, উদয় হয়ে এই 2-3 মাসে কিভাবে এত রেভলিউশন নিয়ে আসলো? এতদিন কি ঘুমাইছিল তাহলে? সো ChatGPT বা যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ChatGPT-র পেছনে কাজ করে, এটা বেসিকটা হচ্ছে LLM বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা একটা ডিপ লার্নিং অ্যালগরিদম। এবং এই ডিপ লার্নিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমি একটু বলি আপনাদেরকে। এটাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, NLP। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা এভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমাদের ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেটের ওজন কতটুকু আপনারা জানেন? কেউ কেউ বলতে পারবেন? লেবুর সমান। আর কেউ? লেবু তো বিভিন্ন সাইজের হয়, একটা আছে ওই যে ছোট একটা লেবু হয়, একটা অনেক বড় লেবু হয়, ওটাতে রস থাকে না, খালি ছোলা থাকে। ছোটটার আবার অনেক ঘ্রাণ অনেক ভালো থাকে। আর কেউ বলতে পারবেন? ইন্টারনেটের যে ওয়েট আছে এটা তো আপনারা জানেন, ইন্টারনেটের যে ওজন আছে, মানে ডেটার যে ওয়েট আছে, এটা আপনি বলার পরে একটা মেমরি কার্ড এটা যদি ফাঁকা থাকে, এটার যে ওজন থাকবে, এটা যদি আপনি ফুললি লোড করেন ডেটা দিয়ে, এটার ওজনটা বেড়ে যাবে। অলদো এটা মেজার করার মতো ওরকম স্কেল মনে হয় না আমাদের আছে। খুবই সূক্ষ্ম যেই মেজারমেন্ট টুলগুলো আছে, যেগুলো স্বর্ণাকারের দোকানে থাকে, ওই রকম স্কেল দিয়ে প্রবাবলি মাপা যাবে। তারপরেও এত অল্প সাইজেরটাই হবে না, অনেক বড় সাইজের, মানে টেরাবাইট বা হেক্সাবাইট যেই সাইজের কার্ডগুলো আছে ওগুলো দিয়ে আপনারা পারবেন। বাট ইন্টারনেটের একটা ওয়েট আছে, একটা ওজন আছে। সেই ওজনটা নিয়ে যদিও দ্বিমত আছে, যেমন ভাইয়া বললো একটা লেবুর সমান, অনেকেই বলে এটা হচ্ছে একটা বড় সাইজের স্ট্রবেরি সমান ওজন হবে। তো এটা আসলে মানে ওয়েটটা মাপার তো কোনো স্কেল নাই, এই কারণে মানুষ ইমাজিন করে বলে যে সবগুলো ডেটাকে যদি একসাথে করা হয় তাহলে একটা বড় স্ট্রবেরি সমান ওজন হবে, বা ধরতে পারেন মাঝারি সাইজের একটা লেবুর সমান ওজন হবে পুরো ইন্টারনেটে। এন্ড আপনি ইমাজিন করতে পারছেন যে পুরো ইন্টারনেট জিনিসটা আসলে কত বিগ। এবং আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু ইন্টারনেটের অ্যারাউন্ড 10 to 20% সার্ফেসে দেখি, বাকি 80 to 90% কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু দেখি না। এটা জানেন? এটাকে ডিপ ওয়েব বলে। ডিপ ওয়েব
ডিপ ওয়েবটা হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে বড় পোরশন যেটা আমরা সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারি না, ওইটার অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড থাকে। আমরা জাস্ট ইন্টারনেটের সারফেসের 10% অ্যাক্সেস করতে পারি, 10 to 15%, আর তাতেই আমাদের কাছে ইন্টারনেট এত বিশাল মনে হয়। তাহলে এবার বুঝেন যে ডিপ ওয়েবটা কতটা ডিপ। সো এই যে বিশাল বড় ইন্টারনেট এবং এত ডেটা, এত কিছু, এক উইকিপিডিয়াতে ঢুকলেই আমাদের মনে হয় যে পুরো দুনিয়া মনে হয় হাতের মুঠোয় চলে আসছে, তাই না? তো এই যে বিশাল অ্যামাউন্টের ডেটা, এত তথ্য, শুধুমাত্র টেক্সট না, ইউটিউবে কত পরিমাণে ভিডিও আছে দেখেন। আপনারা জানেন ইউটিউবে ভিডিও পরিমাণ ডেইলি কয়টা করে ভিডিও আপলোড হয়? এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, আপনারা একটু সিম্পল গুগল সার্চ করলে পেয়ে যাবেন। গুগল সার্চ কেন করতে বলছি এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে বলছি। ওয়েল, এই যে পুরো ইন্টারনেটের ডেটাগুলো আছে, এই সবগুলো ডেটা এই চ্যাটজিপিটির কাছে দেওয়া হয়েছে এবং তাকে একটা পাওয়ার দেওয়া হয়েছে, যে পাওয়ারটার নাম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এবং এই ল্যাঙ্গুয়েজ মডেলটার কাজ হচ্ছে এই পুরো ডেটাটাকে অ্যানালাইসিস করবে, স্ক্যান করে এই পুরোটা সম্পর্কে চ্যাটজিপিটি নলেজ নিয়ে নেবে। ফর এক্সাম্পল, আপনাকে যদি এখন একটা বই দেওয়া হয় এবং বলা হয় যে আপনি পুরো বইটা মুখস্থ করবেন, একদম আপনি A to Z একদম পুরো মুখস্থ করলেন, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপরে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ওই বইয়ের এই লাইনটার পরে কি আছে, আপনি কিন্তু বলে দিতে পারবেন। স্পেশালি যারা কোরআনে হাফেজ আছে তাদেরকে কিন্তু আপনি কোনো সূরার একটা লাইন বললে তারা কিন্তু পরের লাইনটা বলে দিতে পারবে, তাই না? এক্স্যাক্টলি অন্য যে কোনো বই যদি আপনি মুখস্থ করেন এরকমই হবে, আপনাকে একটা লাইন যখন শুরু করে দিবে আপনি পরের লাইনটা কমপ্লিট করতে পারবেন। তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাজ এইটাই। কেন কানেক্টেড না সেটা বলি। প্রথমত, চ্যাটজিপিটি যে মডেলটা, এটা এমন একটা মডেল যেটা নিজেকে নিজেই ট্রেন করতে পারে। ওই যে স্কেরি যে পার্টটা বললাম, সেটার একটা ছোট্ট পার্ট চ্যাটজিপিটির মধ্যে আছে, সেটা হচ্ছে চ্যাটজিপিটি নিজেকে নিজেই শিখাইতে পারে, নিজে ইভলভ হতে পারে। একটা জিনিস যদি সে ভুল করে, পরবর্তীতে সে নিজেই সেটাকে কারেক্ট করতে পারে, নিজেই সে শিখতে পারে, তাকে শুধু নতুন নতুন ডেটা দিতে হচ্ছে। এবং ইন্টারনেটের সাথে কানেক্টেড না করার পেছনে আরো একটা রিজন হচ্ছে এই ডেটাগুলোকে ফিল্টার করা হচ্ছে। তার মানে চ্যাটজিপিটিতে কি ডেটা দেওয়া হবে, কি যাবে আর কি যাবে না, এই জিনিসটার উপরে তারা একটা কন্ট্রোল নিয়ে আসছে থার্ড ভার্সনে। প্রথমে ছিল না, প্রথমে সব ডেটা তারা দিছে, যার ফলে কিছু প্রবলেম দাঁড়াইছে সেখানে। যেমন আমরা আমাদের লিবারেশন ওয়ার সম্পর্কে সবাই জানি, তাই না? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনি যদি চ্যাটজিপিটিকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জিজ্ঞেস করেন, তাহলে সে খুবই কন্ট্রোভার্সিয়াল কিছু আনসার দিবে। কারণ দুইটা পার্সপেক্টিভ আছে, আপনি দেখেন। যদি আপনি আমাদের শত্রুপক্ষের পার্সপেক্টিভ দেখেন, তাইলে একরকম, তাদের গল্পটা একরকম, আমাদের গল্পটা আমাদের পার্সপেক্টিভ থেকে একরকম। তারা কোনো একটা ক্রাইম করছে, এটা তো তারা রকপটে স্বীকার করবে না, তাই না? সো তারা তাদের মতো করে একটা স্টোরি বিল্ড করে নিয়েছে, আর আমরা আমাদের স্টোরিটা, যেটা আমরা সত্যি মনে করি, সেটা বলি। এখন দুইটা স্টোরি ইন্টারনেটে আছে। চ্যাটজিপিটির ওই ইন্টেলিজেন্সটা নাই যে সে ফ্যাক্ট চেক করবে আসলে কোনটা ট্রু। সে তার তথ্যের ভান্ডারে যেই স্টোরিটা বেশি পরিমাণে পাবে, সে সেই স্টোরিটাকেই সামনে নিয়ে আসবে এবং এমন এমন আনসার দেয় মাঝে মধ্যে যেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল, মানে আমাদের ইমোশন হিট করতে পারে, এমন এমন সব প্রশ্নের উত্তর সে দেবে। মার্শাল আর্টসের একটা টাইপ, এটাকে আমরা কুংফু বলি। তো কুংফুতে আমাদের একটু হাত পা নাড়াইতে হয়, মারামারি করতে হয়। বাট এই কুংফুরই একটা ওয়ার্ড আছে যেটাকে বলে গুগল ফু। গুগল ফু মানে হচ্ছে যারা গুগলিং এ এক্সপার্ট, যারা গুগল খুব ভালো পারে, গুগলের ইউজ যারা ভালো করতে পারে। ফর এক্সাম্পল মি, কারণ আপনারা এই শুরুতেই বলছিলাম যে আমার কোনো ইনস্টিটিউশনাল এডুকেশন নাই, আমি নিজেকে একজন সেলফ লার্নার দাবি করি, আর আমি সেলফ লার্নার হয়েছি একমাত্র গুগলের বদৌলতে। সো আমাকে একজন গুগল ফু মাস্টার বলতে পারেন। কুংফু মাস্টার বলা যাবে না, কারণ কুংফুর কেউ আমি জানি না, বাট গুগলের অনেক কিছু জানি। সো আমাকে গুগল ফু মাস্টার বলতে পারেন। সো এই সেম টার্মটাই আমরা এখন চ্যাটজিপিটিতে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে চ্যাটজিপিটি ফু। সো আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের জব খেয়ে দেবে কিনা, একদমই না। অন্তত এখন এই লেভেলে যেটা আছে, এটা কোনোভাবেই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না। ইভেন আমাদের কোনো জব, আমি এখনো একটা জবের কথাও চিন্তা করতে পারছি না যে জবটা চ্যাটজিপিটির ফলে অবসলেট হয়ে যাবে বা চলে যাবে। কিন্তু সেটা হচ্ছে যারা চ্যাটজিপিটি ভালো ব্যবহার করতে পারে তারা আপনার চাইতে এগিয়ে যাবে। সো আমরা চ্যাটজিপিটিকে যদি কম্পিটিটর হিসেবে চিন্তা করি তাহলে একটা প্রবলেম। এই প্রবলেমটা আমি আপনাদেরকে আমাদের হিউম্যান রেসের একদম ইতিহাসের শুরু থেকে এটা চলে আসছে। যেমন আপনারা প্রথম শিল্প বিপ্লবের কথা তো শুনেছেন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। ইভেন কিছু কিছু দেশে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছে। ফর এক্সাম্পল জার্মানির মতো দেশে অলরেডি কিন্তু তারা
ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, আর আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আস্তে আস্তে করে ঢুকতেছি। আমরা একটু পিছিয়ে থাকি, বাট চেষ্টা করবো আমরা লিড দেওয়ার। এখন যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় তখন মানুষ ওইটার বিপক্ষে ছিল। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়, একটা গ্রুপ ছিল, এটাকে বলা হতো লুডিস্ট, মানে LUDD নামে একজন ব্যক্তি ছিল, লুড। উনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মানে অ্যাকসেপ্ট করছিল না। তো সে একটা গ্রুপ দাঁড় করে ফেলেছে ইউরোপে, এবং সেই গ্রুপটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিপক্ষে কাজ করত, কারণ তাদের ধারণা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে প্রচুর ফ্যাক্টরি ওয়ার্কাররা কাজ হারাবে এবং মানব জাতি একটা বিশাল মানে বিপদের মুখে পড়ে যাবে, একটা ধস নামবে মানুষের মধ্যে এবং মানুষ কাজ পাবে না। এবং ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেই সবচেয়ে বেশি মানুষ চাকরি হারাইছে। এখনকার সময় কি পরিমাণে, তখন আরো বেশি হারাইছে। কারণ হচ্ছে ফ্যাক্টরির যে ম্যানুয়াল কাজগুলো ছিল সেগুলো মেশিন রিপ্লেস করছিল, 500 জনের কাজ একটা মেশিন করে ফেলছিল স্টিম ইঞ্জিনের মাধ্যমে। ওই সময় ওই রেবেল গ্রুপটা তৈরি হয়েছিল, বিদ্রোহী গ্রুপ, যে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানি না, আমাদেরকে আবার ট্রেডিশনাল পদ্ধতিতে ফেরত যেতে হবে, কারণ তারা ভয়ে ছিল যে আমাদের চাকরি খেয়ে দিবে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানুষ একই ভয় পায়। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে আর আমরা বলতেছি 50 মিলিয়ন মানুষ জব হারাবে, 50 লক্ষ মানুষ বাংলাদেশে জব হারাবে, এই জব অবসোলেট হয়ে যাবে। জব হারাচ্ছে, কিন্তু আবার নতুন জব তৈরিও হচ্ছে। পরে হাতটা এইভাবে একটু ব্যান্ড করি, আবার সামনে নেই, আবার ডান পাশে, আবার উপরে, আবার সামনে, মনে হচ্ছে স্কুলে পিটি করাচ্ছি। এবার আমরা বৃদ্ধাঙ্গুল এবং আমাদের পয়েন্টিং ফিঙ্গার যেটা, এটাকে একসাথে করে দিই। এবার আবার একটু ব্যান্ড করি, এন্ড দেন সবাই গালে লাগাই দিই। আমি কি বলছিলাম যে আমি যেটা বলবো সবাই সেটা করবো। অনেকে আস্তে আস্তে করে এভাবে নিয়ে গেছে। আমি তো বলছি গালে লাগাই দিব, আপনারা শুনতে কেন লাগাইছেন? এটার মানে কি বুঝছেন? আমরা যখন কিছু বলি শুনি ঠিকই, বাট মানি না, তাই না? আমরা সেটাই করি যেটা দেখি। ছোটবেলা থেকে আমাদের এই অভ্যাসটাই হয়েছে, আমরা দেখে দেখেই শিখি এবং যা দেখি হুবহু সেটাই কপি করার চেষ্টা করি। এই কারণে আমি যা করছি আপনারা সেটাই করছেন, অলদো আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমি যেটা বলবো আমি সেটা করবো। সো আজকের পর থেকে এই পুরো থিওরিতে আমি যা বলছি আপনারা সেটা করবেন। আমি এখন যেটা দেখাবো হুবহু এটা করার দরকার নাই, ডেফিনেটলি ChatGPT এর ইউজটা আপনারা একটু দেখবেন, বাট আমি যেটা বলছি হুবহু এটা করার দরকার নেই। এটা লিখে সার্চ করলেই হবে ChatGPT। এবার যদি এন্টার প্রেস করেন তাহলে দেখবেন প্রথম যে সার্চ রেজাল্টটা ChatGPT openai.com, আপনারা এটাতে ক্লিক করলেই পরবর্তীতে ChatGPT তে ঢুকতে পারবেন। সো আমি এই ওয়েবসাইটে ভিজিট করছি। অনেকে আছেন অলরেডি ChatGPT ইউজ করেন আমি জানি, বাট যারা একদমই নতুন তাদের জন্য হচ্ছে আমি এই প্রসেসটা দেখাচ্ছি। ওকে, এখানে ট্রাই ChatGPT নামে একটা অপশন আছে, আপনারা এই ট্রাই ChatGPT তে, ওয়াও কালারটা জোস তো, ট্রাই ChatGPT তে যদি ক্লিক করেন তাহলে ChatGPT যে হোম পেজটা আছে সেটা ওপেন হবে, কিন্তু তার আগে আপনাকে লগইন করতে হবে। মানে ChatGPT তে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে লগইন করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইনে প্রেস করে লগইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা একদম ইজি, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। বাই দ্য ওয়ে, শুরুতে $20 কথা বললাম, এটা হচ্ছে আপনি যদি অ্যাডভান্সড ফিচারস গুলো এনজয় করতে চান তাহলে। আদারওয়াইজ আপনি সাইন আপে ক্লিক করবেন। দুঃখ ভোলার জন্য আমি শুধু তোমার সাথে থাকতে চাই, রিদমটা ওইভাবে হয় নাই। যেরকম বলছিলাম, আমার ফ্রেন্ড আমাকে কবিতা পাঠাতো আর আমি পড়ে পড়ে এইভাবেই হাসতাম, কারণ কবিতার মাথা লেগে যাবে কিছু খুঁজে পেতাম না। আমরা একটু স্পেসিফাই করে বলি যে রাইট আ পোয়েম অ্যাবাউট স্কাই ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে আকাশ নিয়ে একটা কবিতা লিখতে বলছি, কারণ আমার ফ্রেন্ড আকাশ নিয়ে কবিতা আমাকে পাঠাইছিল, আমি দেখি ওটার সাথে মেলে কিনা। তো রাইট এ পোয়েম অ্যাবাউট স্কাই ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট অর অন স্কাই। আচ্ছা, অ্যাবাউট দিন, মানে ইংরেজি যদি আপনি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু মাঝে মধ্যে ভুল আনসার দেয়। আমরা দেখি এটা দিয়ে কি আনসার দেয়। একটু টাইম নেবে, শুরুতে আমরা যেরকমটা দেখলাম। সো এগুলো যদিও আমরা সিলি সিলি জিনিস ট্রাই করছি, বাট আমি জাস্ট এটার পাওয়ারটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এবার কিছু একদম রিয়েলিস্টিক জিনিস দেখবো যেগুলো ট্রুলি আমাদের লাইফে কাজে লাগতে পারে। যেমন জব ইন্টারভিউর কথা আপনাদেরকে বললাম এইমাত্র আপনার জন্য, প্রত্যেকবার একই টাইটেল দিয়ে শুরু করছে, এটা চেঞ্জ করা উচিত। দেখি
পাতাদের সঙ্গে তোমার আকাশ হাসে। সে কি আকাশকে মানুষ ভাবছে? না না না, নীল দর্শন সবাই চানে, চানে শব্দ তো কখনো শুনিনি। ও, সে মনে হয় আগে ইংরেজিতে লিখেছে, তারপরে সেটাকে বাংলায় ট্রান্সলেট করছে, তাই না? উল্টোটা করছে প্রবাবলি, এই কারণে তার ট্রান্সলেশন পাওয়ারটা আসলে অত ভালো। এই যে এরর আসছে, তো এই ধরনের এরর প্রায়ই আসে, বাট আমরা কবিতাটা পেয়ে গেছি। এটা পড়ার মতো সাহস আমার নাই, বললে আপনারা হেসে। আচ্ছা, তুমি শান্তির প্রতীক সর্বদা, আমার জীবনে তোমার সাথে থাকা হলো স্বপ্নের মতো, আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। আচ্ছা, এই লাইনটা আগের কবিতায়ও ছিল, রিপিট হয়ে গেছে। যাই হোক, তারপরে সে চেষ্টা করেছে আকাশ নিয়ে একটা কবিতা লেখা, সেটা মানুষ হোক আর আকাশ হোক, সে যেভাবে বুঝছে ওভাবেই লিখছে। তো এখন আমরা একটু রিয়েলিস্টিক দেখি। ও, আবার রিজেনারেটের একটা অপশন আছে, আপনার যদি কবিতা পছন্দ না হয় আপনি আবার রিজেনারেট করতে পারবেন। এটা অনেকটা আগের দিনের রাজা বাদশাদের মতো ফিল হচ্ছে, যে আমি শুয়ে শুয়ে আঙুর খাচ্ছি আর বলতেছে অর্ডার দিচ্ছি, করো, হয় নাই, আবার করো, আবার করো। ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি বিছানায় শুয়ে শুয়ে তাকে বারবার কমেন্ট করছি। সো এটা যেহেতু এরর এসছে, আমি রিজেনারেট দিলে সেটা আবার জেনারেট করবে, বাট আমি এখন এই জিনিসটা রিজেনারেট করব না। আমি এখানে আরেকটা ইউজফুল জিনিস এখানে দেই। ফর এক্সাম্পল, আস্ক মি সাম কোয়েশ্চেনস অন লেটস সে মার্কেটিং। আমরা মার্কেটিং এর প্রশ্ন তাকে জিজ্ঞেস করতে বললাম, যে মার্কেটিং নিয়ে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করো, ask me some questions on marketing. এবার সে আমাকে মার্কেটিং রিলেটেড কিছু কোশ্চেন দেবে। What is the difference between a product and a service in marketing? What do you measure the success of a marketing campaign? এগুলো কিন্তু ট্রুলি সেই ধরনেরই প্রশ্ন যেগুলো আমরা বইয়ে পড়ে এসেছি। অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট আমি কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো পড়ে এসেছি। এখন আপনি যদি আপনার মার্কেটিং এর স্কিল, মার্কেটিং এর অ্যাটলিস্ট থিওরিটিক্যাল স্কিলটা যদি আপনি জাজ করতে চান, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি পারেন। আবার আমি যেটা বললাম, মাছের তেল দিয়ে মাছ ভাজা, আপনি এখন যেটা করতে পারেন, এখান থেকে এই প্রশ্নটাকে কপি করতে পারেন, অথবা কপিও করা লাগবে না, আপনি এখানে লিখবেন আনসার টু, না, অথবা আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আপনি একটু ভাঙা ইংলিশ লিখলেও হবে, আমি হালকা ইন্টেনশনালি একটু ভাঙা ইংলিশ লিখতেছি। আনসার দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এবার দেখি যে প্রথম প্রশ্নটার উত্তর দিতে পারে কিনা। আমি কিন্তু এত ডিটেইলে বুঝায় বলিনি। এই যে দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন এ প্রোডাক্ট এন্ড এ সার্ভিস ইন মার্কেটিং, পুরো আনসারটা দিয়ে দিছি। এখন যদি আপনি এই প্রশ্নের উত্তরটার পরে আবার তাকে লিখেন আনসার দ্য 10th কোয়েশ্চেন, সে কিন্তু আপনার ওই প্রথম প্রশ্নের, মানে প্রথম আপনি এর আগে যেটা জিজ্ঞেস করেছেন সেটা 10 দিবে। আমি লিখি অ্যানসার দ্য 10th কোয়েশ্চেন। কোন 10th কোয়েশ্চেন সেটা কিন্তু তাকে বলিনি, বাট সে 10th ইউজিং দ্য কাস্টমার ফিডব্যাক। আছে কাস্টমার ফিডব্যাক রিলেটেড কোন একটা প্রশ্ন পারে, যে হাউ এ কোম্পানি ইউজ কাস্টমার ফিডব্যাক টু ইমপ্রুভ ইটস মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং সেম প্রশ্নের উত্তরটা সে এখানে দিয়ে দিয়েছে। তার মানে একজন মানুষের সাথে কনভারসেশন করলে আপনি যেভাবে তাকে প্রশ্ন করতেন, চ্যাটজিপিটি কে এক্স্যাক্টলি সেভাবেই আপনি প্রশ্ন করতে পারবেন, একদম মানুষের মতো। এবং মানুষ যেভাবে প্রিভিয়াস জিনিসগুলো মনে রাখে, চ্যাটজিপিটি কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে প্রিভিয়াস জিনিসগুলো মনে রাখছে। ডেঞ্জারাস একটা জিনিস আমি লিখতে যাচ্ছি, জাস্ট আ সেকেন্ড, আমি এটা প্রশ্নটা করি, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। সো আমি লিখতেছি, মাই গার্লফ্রেন্ড ব্রোক আপ উইথ মি, হেল্প মি গেট হার ব্যাক। লেটস সি। এই প্রশ্নের উত্তর যে কোনো মানুষের পক্ষে দেওয়া কঠিন, তাই না? ও তো কিছুই জানে না। বাহ, রিলেশনশিপ অ্যাডভাইস, এটা আপনারা কোনো ওই সাইকোলজিস্টের কাছে গেলে পাবেন, যেটা এখন ফ্রিতে দিয়ে দিচ্ছে। রিফ্লেক্ট অন হোয়াট ওয়েন্ট রং, অ্যাপোলোজাইজ অ্যান্ড মেক অ্যামেন্ডস, ওকে, কমিউনিকেট ওপেনলি অ্যান্ড অনেস্টলি, বি পেশেন্ট অ্যান্ড রেসপেক্টফুল, ultimately the decision to reconcile is up to both you and your girlfriend. While these tips may help you in your efforts to get her back, it's important to respect her wishes and prioritize your own well-being and personal growth. খুবই জ্ঞানী ব্যক্তির মতো অনেকগুলো উপদেশ দিয়ে দিল। এগুলো হচ্ছে রিলেশনশিপ অ্যাডভাইস। আমি জাস্ট আপনাদেরকে মাত্রাটা বোঝানোর জন্য এটা লিখে সার্চ করেছি। আমি জানি না আপনারা কেউ আদৌ এটা করবেন কিনা।
আমি জাস্ট রেঞ্জটা বোঝানোর জন্য যে একদম কর্কশ কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা থেকে শুরু করে লাভ গুরুর মতো রিলেশনশিপ অ্যাডভাইস পুরো রেঞ্জটাই কিন্তু চ্যাটজিপিটি কভার করছে। আসলে এগুলো দেখলাম যে আসলে এই প্রোগ্রামগুলো কিভাবে জেনারেট হয়, কিন্তু আমি আসলে তো একজন স্টুডেন্ট, তো আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ম্যাথগুলো আমরা আসলে একটা ধারণা নিব এখান থেকে যে একটা ম্যাথ সম্পর্কে আমি জানতে চাই, এটা কিভাবে সার্চ দিলে এটা চলে আসবে। ওকে, লেটস সে আপনি হচ্ছে একটা ম্যাথের নাম বলেন, কোন একটা ম্যাথ যেটা আপনি একটু কম বোঝেন ওরকম কিছু একটা নাম বলেন, সেটা ফিনান্সিয়াল একটা ম্যাথ। ওকে, ফাইন্যান্সের কোন একটা ম্যাথ, ফাইন্যান্সের ম্যাথের নাম কি? আপনি কি স্পেসিফিক করে নাম জানেন কোনটা? আচ্ছা, টাইম ভ্যালু অফ মানি। সো আপনি যদি এক্সপ্লেইন লিখেন যে এক্সপ্লেইন টাইম ভ্যালু অফ মানি, এটাও কিন্তু একটা ভেগ প্রশ্ন, খুবই ব্রড এন্ডেড একটা কোশ্চেন। এটার আনসারও খুব ইজিলি দিতে পারবে, আপনি আরো স্পেসিফিক করে দিতে পারবেন। যেমন আপনি ম্যাথের ইকুয়েশন লিখতে পারবেন, যেমন আমরা ছোটবেলায় দেখতাম বইয়ের মধ্যে ডেসক্রিপটিভ ম্যাথ থাকতো যে এ এতটা আম কিনেছে, তারপরে সে এতটা এতজনকে দিয়েছে, তারপরে এটা করেছে ওটা করেছে, দেন ফাইনালি কয়টা আম বাকি থাকলো। এই টাইপের যে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স গুলো আছে, সেই টাইপের স্পেসিফিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনি এখানে লিখতে পারবেন এবং সেটার আনসারও পাবেন। সো এইখানে পুরো টাইম ভ্যালু অফ মানির এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পল এটা দিয়ে দিচ্ছে। আপনি গুগলে সার্চ করলে সবসময় কিন্তু এই কনক্রিট রেজাল্টটা পাবেন না। আপনি গুগল করলে অনেক ওয়েবসাইট, অনেক বড় বড় আর্টিকেল পাবেন, বাট সেই সবগুলো আর্টিকেলের একটা সামারি হচ্ছে এটা। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, আমি আরেকটা এই সামারির কথা মনে হলো, ভাইয়ের কাছে মাইকটা দেন একটু, আমি হচ্ছে আরেকটা ছোট্ট জিনিস এখানে দেখাই। সো আপনারা অনেকেই, আমাদের মধ্যে অনেকেই আছে পড়তে খুব একটা পছন্দ করি না, তাই না? বই পড়তে খুব একটা পছন্দ করি না, স্পেশালি যদি বড় বড় বই থাকে। তো এখানে আমি আমার খুব পছন্দের একটা বই আছে, ওই বইয়ের নামটা এখানে লিখছি, জাস্ট আ সেকেন্ড। বইয়ের নামটা আমি একটু শিওর হইনি, 5am ক্লাব। আচ্ছা, দি 5am ক্লাব বাই রবিন শর্মা। ওকে, এখন এই বইটা অনেক বড়, দ্য 5am ক্লাব, আমি যদিও পুরোটা পড়েছি। এখন আমি ওকে বললাম যে এই 5am ক্লাব বইটার একটা সামারি এখানে দিয়ে দাও, এন্ড সে ওই পুরো বইটা, তার তো মাথায় আছে, সে তো পড়ছে এই বইটা, খুবই জনপ্রিয় একটা বই, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস, এবং এই বইটা খুবই ইম্প্যাক্টফুল একটা বই। সো এই বইয়ের একটা সামারি সে আপনাকে দিয়ে দিবে এখানে, এবং এই সামারিটা পড়লে আপনি পুরো বইয়ের যে মানে পুরো বইয়ের যে একটা জিস্ট আছে, ওই জিস্টটা আপনি এই সামারিতে পেয়ে যাবেন। সো এখন থেকে আর এত বড় বই পড়তে হবে না, আপনারা জাস্ট সামারি পড়ে নেবেন। এটাও একটা নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে এটা করি, যখন কোনো বই শুনি যেটা খুব জনপ্রিয়, তখন আমি বইয়ের জিস্টটা পড়ি, পড়ার পরে আমি বুঝি যে আদৌ আমার এই বই পুরোটা পড়া উচিত কিনা। সামারি পড়ে যদি মনে হয় যে না পড়া উচিত, তখন আমি বইটা আবার কিনে নিয়ে আসি। সরি ভাই, আপনি বলুন। থ্যাংক ইউ শাক ভাই। আমার প্রশ্ন হলো চ্যাটজিপিটি মেডিকেল সায়েন্সের উপরে কতটুকু কমান্ড আছে? লাইক আমি যদি কোনো মেডিসিন বা কোনো হেলথ রিলেটেড কোশ্চেন করি, ওইখানে আমার কি রকম রেসপন্স আসবে বা ওই রেসপন্সটাকে ট্রাস্ট করাটা আমার কতটুকু যৌক্তিক হবে? ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আমি যদি একটু মিস করে গেছি বিষয়টা, যে কিছু টপিক আছে যে বিষয়গুলো চ্যাটজিপিটি অ্যাভয়েড করার চেষ্টা করে। ফর এক্সাম্পল, আপনাকে হেলথ রিলেটেড অ্যাডভাইস দেবে ঠিকই, কিন্তু ওয়ার্নিংও দিয়ে দেবে যে আপনাকে হুবহু এটা ফলো করা যাবে না, স্পেশালি মেডিকেল সায়েন্স রিলেটেড যে ইস্যুসগুলো। এখন এইখানে সে ইন্টারনেটে যে তথ্যগুলো পাবে সেগুলোই দেবে, বাট আবারও ওয়ার্নিং দিয়ে দিবে এগুলো যেন আপনি হুবহু ফলো না করেন। এবং এটার একটা লিমিট আছে, যেমন কিছু ওয়ার্ড আছে যেগুলো চ্যাটজিপিটি ব্যান করে দিয়েছে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে, যেমন আপনি এখন চান চ্যাটজিপিটিকে বলবেন যে একটা সেলফ অ্যাওয়ারনেস এআই কোড জেনারেট করে দিতে, সেটা করবে না। বা যেই জিনিসগুলো মানুষের বিপক্ষে যায়, মানে ধরেন মানুষের ক্ষতি করতে পারে, ওইরকম যে কোডগুলো আছে বা ওইরকম যেই আনসারগুলো আছে, এগুলো অ্যাভয়েড করে। ইভেন চ্যাটজিপিটি 3 তে কন্ট্রোভার্সিয়াল আনসারও তারা কমিয়ে দিচ্ছে। লিমিটেশনস থাকবে, সেগুলো আপনি খুঁজে পেয়েছেন। Most important part is how human being can transform himself. আপনি বলছেন আপনি বিজনেস গ্রাজুয়েট, আপনি এইচআর গ্রাজুয়েট, বাট আপনার এখন ডেলিভারি শুনে মনে হচ্ছে technological guy. Right. Yeah, so that's how you transform yourself.
তো আমি যেটা বলি যে আল্লাহ মানুষকে আনলিমিটেড পটেনশিয়ালিটি দিয়ে পাঠিয়েছেন। হাতি যেমন তার কানের জন্য তার বডিটা দেখতে পারে না বলে বুঝতে পারে না যে তার ক্ষমতা কতটুকু, আমরাও আমার ব্রেনটাকে আমি এক্সপ্লোর করি না বলে বুঝতে পারি না যে আসলে উপরওয়ালা আমাদেরকে কতটুকু পাওয়ার দিয়ে দিয়েছেন। সো আপনার মতো এরকম যারা আছেন যারা আমাকে ইন্সপায়ার করে এটা বোঝার জন্য যে তোমার গন্ডিটা আসলে শুধু এর মধ্যে লিমিট নাই, এইচআরে করেছি বলে শুধু আমি এইচআর এর ইয়ের মধ্যেই নাই, আমি চাইলেই অন্য ওয়েতে আমার ইয়েটাকে এক্সপ্লোর করতে পারি। হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড আই রিয়েলি request you to keep continuing this type of good work for to transform the community. So, thank you so much. Thank you so much. It means a lot to me. Thank you. মনে করো ভিউ হচ্ছে 2 লাখ করে রাখবে। কি 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখ তো ওর 2 ঘন্টার মধ্যে লাইফ তো মনে করো শুরু হয় মানুষের অনার্স মাস্টার শেষ করে, তারপরে 3-4 বছর তুমি কিছু ঘুরবা ফিরবা মজা করে দেন জবের একটা প্রেশার চলে আসে। আমি হচ্ছি একটা শেষের দিকে আমার 4 বছর আমার একটা ফ্রেন্ড ছিল, ও তো গেছে পরে মেয়ে ফ্রেন্ড গেছে তো বললাম এখানে কোনো যাওয়া একটা ছিল আমার টাইমে না আবার মনে করো